ফাইনালি অনেকদিন পর হাতে আসছে শার্প অ্যাকোয়াস R8 Pro। তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এই সেটের রিভিউর জন্য। আমি এই সেটটা অনেক খুঁজছি কিন্তু খুঁজা খুব একটা সুবিধা করতে পারি নাই, ফাইনালি হাতে পাইছি এবং তাও শর্ট টাইমের জন্য। তো রিভিউটাও শর্ট হবে এবং র রিভিউ বলতে পারেন। এবং আমি এই শার্প অ্যাকোয়াস R6, R7, R8 এগুলো প্রপারলি ইউজ করছি, বিশেষ করে R6 আর R7টা। তো আমার একটা ভালো আইডিয়া আছে যে এটা কি টাইপের সেট। আর আমার অনেক পুরান সাবস্ক্রাইবার আছেন যারা এই সেট এখনো ইউজ করতেছেন, তো তারা কমেন্টে ফিডব্যাকটা জানায় নাই। তো আমার নাম প্রতীক আর আপনারা দেখতেছেন MRK প্রতীক ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করি। শার্প অ্যাকোয়াস R8 Pro ধরতে পারেন R7 যেটা ছিল সেটার ইমপ্রুভ ভার্সন। এখানে সবকিছু ইমপ্রুভ করা হয়েছে। এটার পারফরমেন্স বলেন, এটার ব্যাটারি ব্যাকআপ বলেন, এটার হিটিং ইস্যু বলেন, সবকিছু সলভ হয়েছে এবং বেশ ভালো একটা পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্সটা ভালো পাইছি এটা ইউজ করতে গিয়ে। R7 সিরিজের আপনাদের প্রবলেম ছিল যেটা হিট হইতো খুব প্রচুর হিট হইতো। R7 R6ও কিন্তু ভালো রকম হিট হইতো এবং পারফরমেন্স গুলো ড্রপ করতো, কিন্তু এখানে পুরোপুরি চেঞ্জ। নতুন এসওসি দিছে 8 Gen 2 এবং এইটা মোটামুটি ভালো রকম পারফর্মই করছে। প্রাইস নিয়ে আর স্পন্সর নিয়ে একটু বলে দিই, এটার প্রাইস বর্তমানে 12,256 GB, 30,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। ডুয়েল সিম ভেরিয়েন্ট এটা, আর এটা জাপানিজ ভেরিয়েন্ট। নোটিফিকেশন কোনো ইস্যু এখানে নাই। এটা প্রোভাইড করছে AS গ্যাজেট ভ্যালি। তারা এই সমস্ত আনকমন জিনিস তারাই প্রোভাইড করে থাকে এবং চ্যালেঞ্জিং প্রাইসে তাদের সব আপনারা পেয়ে যাবেন BTI প্রিমিয়ার প্লাজায়। ডেসক্রিপশনে তাদের সব ডিটেলস দেওয়া রইলো, চেক করতে পারে। তো সেটটার থিকনেস একটু বেশি, 9.3 mm এর মতো এবং এটার ওয়েটটা 203 গ্রামের কাছাকাছি। হ্যান্ড ফিল মোটামুটি ভালো ছিল। যে ব্যাক প্যানেলটা সেটা কিন্তু এবার প্লাস্টিকের দিছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম, সামনে গ্লাস এবং এখানে প্রোডাকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোডাকশন পেয়ে যাবেন। আর IP রেটিং অবশ্যই IP68 দেওয়া আছে, কারণ জাপান ভেরিয়েন্টের সেট এগুলোতে IP রেটিং মাস্ট থাকে। পোর্শন বাটন সব ঠিক জায়গায় আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার, লেফট সাইড একদম প্লেন আছে। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট এবং মেন মাইক। উপরের দিকে সিঙ্কার ট্রে পাবেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে এবং সবচেয়ে ভালো কথা গেমারদের ফার্স্ট চয়েস যেটা, সেটা হচ্ছে এখানে 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া আছে, যেটা আমি গেমিং এ খুব এনজয় করছি। তো এইখানে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, ফিজিক্যাল না, একটা ফিজিক্যাল একটা ই সিম। এবং এইখানে আপনারা মেমোরি কার্ডের অপশনও পাবেন ডেডিকেটেড ভাবে। এখানে স্টোরেজ এমনি আপনার 256 GB দেওয়া আছে, তার উপরে আবার মেমোরি কার্ডের অপশনও পেয়ে যেতেছেন। তো জিনিসটা বেশ ভালো আর কি। ডিসপ্লে এখানে বরাবর মধ্যে 6.6 ইঞ্চের IGZO LTPO OLED ডিসপ্লে দিছে, যেটা আর কি পিক ব্রাইটনেস 2000 নিটসের কাছাকাছি। আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, আমি আউটডোরে চেক করছি, কোনো রকম ইস্যু পাই না ইউজ করতে গিয়ে। আর এটা রিফ্রেশ রেট কিন্তু 120 Hz থেকে 240 Hz এর মধ্যে আপ ডাউন করে। IGZO যে ডিসপ্লে গুলো এগুলোর বিশেষত্ব এটা। আর যেহেতু LTPO, এটা 60 থেকে 120 এর মধ্যে আপ ডাউন করে রিফ্রেশ রেট UI এর মধ্যে আর কি। আর ম্যাক্সিমাম টাইম UI এর ভিতরে যেটা দেখলাম 60 FPS এই থাকে। আর ডিসপ্লে কালার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এটার আগের যে জেনারেশনের সেট গুলো আছে সেগুলোতে কিন্তু কালার একটু কালচে আসতো, কিন্তু এটা কিন্তু আপনার মোটামুটি নরমালি লাগছে আমার কাছে। আর ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এখানে ওয়াইড ওয়াইন এলানো দেওয়া আছে। আমি ইউটিউবে HDR যে ভিডিওগুলো আছে সেগুলো প্লেব্যাক করছি, 60 FPS ভালোভাবে প্লে করতে পারে, কোনো রকম ইস্যু দেখে নাই প্লেব্যাক করতে গিয়ে। আর ডিসপ্লের মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা আল্ট্রাসনিক মানে ভালো রকম ফাস্ট। আপনারা জাস্ট সোয়াবেন, আনলক হয়ে যাবে। আনলকিং স্পিড ব্লেজিং ফাস্ট ছিল। আর ডিসপ্লের মধ্যে প্রোডাকশন হিসেবে গরিলা গ্লাস ভিক্টাস তো আছেই। তারপরেও কিছু জিনিস ক্লিয়ার করে দেই। এখানে ডিসপ্লের যে রেজুলেশন এটা কিন্তু 1.5K এর মতো। ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। HDR প্লেব্যাকের ক্ষেত্রে যেটা দেখলাম, ডার্ক পিচই দেখায় এবং যেটা ভিভিড কালারফুল সেটা কালারফুলি দেখায়, দেখে বেশ ভালো লাগে। তো এইটার ডিসপ্লে বেশ এনজয় করবেন। সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এখানে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, তো এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে সাউন্ডটা আপনার 60-40 রেশিওতে পাবেন, নিচের দিকে 60, উপরের দিকে 40 এই রেশিওতে পাবেন। তো মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ভালো একটা সুবিধা পাবেন এই সাইডের ক্ষেত্রে। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লের অপশন দেওয়া আছে, যেটা একটা মোডেই চলে, অল টাইম আপনারা অন করে রাখতে পারেন, যেটা খুব একটা কাস্টমাইজেশনের অপশন এখানে নাই। আর এসওসি হিসেবে এখানে আছে Qualcomm Snapdragon 8 Gen 2, যেটা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং এখানে র্যামটা দিছে LPDDR5X এর এবং UFS 4.0 স্টোরেজ পাবেন। স্টোরেজের রিড রাইট স্পিড ভালো পাইছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরির যে স্পিড গুলো সেগুলোও ঠিক ছিল। আর হিটিং ইস্যু এটার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার, মানে হিটিং ইস্যুটা এটার মধ্যে নাই বললেই চলে। খুবই স্টেবল প্রসেসর আছে। তো এটা আন্তর্জাতিক স্কোর চেক করলাম, যেখানে রেজাল্ট আসছে 13,60,000 আশেপাশে এবং টেম্পারেচারও কিন্তু ঠিকঠাক ছিল, 37°C হাইয়েস্ট গেছে। Geekbench 6ও চেক করা হয়েছে, সিঙ্গেল কোর মাল্টিকোর স্কোর ঠিক আছে, কোনো রকম ইস্যু আমি পাই নাই। সিঙ্গেল কোর 2000 এর মতো, মাল্টিকোর 5000 উপরে ছিল। আর জিপিইউ যে স্কোরটা সেটা কিন্তু প্রায় 8780 আশেপাশে, যেটা ঠিক আছে। এবং হিটিং ইস্যু এখানে দেখে নাই। CPU থ্রটলিং এর ক্ষেত্রে স্কোর ভালো আছে এবং ম্যাক্স থ্রটলিং স্কোরটা 75%, যেটা বেশ ভালো। আর হাইয়েস্ট টেম্পারেচার CPU থ্রটলিং এর ক্ষেত্রে উঠছে, সেটা 39 থেকে 40, মানে 38, 39, 40ও খুব একটা টাচ করে নাই, তবে 38 থেকে 39 এর মধ্যে ছিল টেম্পারেচার আর কি। তো পারফরমেন্সের দিক দিয়ে খুব ভালো অবস্থান আছে এটা। আমি UI চেক করতে গিয়ে দেখলাম এটার মধ্যে মানে র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। ব্যাকগ্রাউন্ডে কয়েক টাইপ ধরে রাখতে পারে, কোনো রকম ক্র্যাশ দেখি নাই, কোনো রকম সমস্যা দেখি নাই। আর গেম টেস্ট করছি 3টা। পাবজি মোবাইল দিয়ে শুরু করি। পাবজিতে আপনারা 90 FPS ইজিলি পাবেন। এখানে স্মুথে এক্সট্রিম প্লাস আপনারা খেলতে পারবেন। তো আমি লং টাইম প্লে করে দেখছি। হিটিং ইস্যু বললাম আবারও 37 ডিগ্রি হাইয়েস্ট কেস, এটা মানে 37°C পর্যন্ত হাইয়েস্ট এটা টেম্পারেচার উঠছে, তারপরে আর উঠে নাই। তো পারফরমেন্স ড্রপ করে নাই, ভালোভাবে প্লে করা গেছে। আমি লং টাইম প্লে করছি, কয়েকটা সেশন খেলছি পাবজিতে, কোনো রকম
ইস্যু দেখি নাই। তো পাবজির এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কোনো রকম ইস্যু পাবেন না। আর সিওডি ট্রাই করলাম 120 FPS ইজিলি পাইতেছে, এখানে মিডিয়াম গ্রাফিক্স সেটিং এবং আলট্রা ফ্রেম রেটে খেলা হয়েছে, 120 FPS ধরে রাখতে পারে এবং গেম প্লে স্মুথ ছিল এবং বেশ মজা পাইছি। আর এখানে যেহেতু 3.5mm হেডফোন জ্যাক আছে, তো এনিমি ফুটস্টেপ খুব সহজেই শুনতে পারবেন এবং গেমিং এক্সপিরিয়েন্সও আমার কাছে বেশ ভালো লাগছে। আর লাস্টে ট্রাই করছি অ্যাসপাল্ট 9। অ্যাসপাল্ট 9 এর ক্ষেত্রে এর পারফরমেন্স বেশ ভালো ছিল। অ্যাসপাল্ট 9 এটার কাছে খুব একটা ম্যাটার না, বেশ ভালোভাবে প্লে করতে পারছে, মানে স্মুথলি প্লে করা গেছে। তো আপনারা যে কোনো টাইপের গেম এটার মধ্যে প্লে করতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়া। তো গেমিং এর জন্য, পারফরমেন্স জনিত কোনো কাজের জন্য এটা একটা বেস্ট অপশন হইতে পারে। ক্যামেরা সেকশন আসি, এখানে মেন সেন্সরটা 47.2 মেগাপিক্সেলের, যেটা 1 ইঞ্চের একটা সেন্সর। তো আগের যে সেন্সরগুলো ছিল প্রায় সিমিলার টাইপেরই পাইছি, তবে এটার লো লাইট যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু দেখার মতো ছিল। আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া আছে, এটা ডেপথ সেন্সিং এর কাজ করে, পোর্ট্রেটে কাজে আসে। আর সামনের যে সেলফি শুটারটা সেটা কিন্তু 12.6 মেগাপিক্সেলের, যেটা আউটপুট মোটামুটি খারাপ না। ব্যাকের থেকে শুরু করি 8K ভিডিও সাপোর্ট পাবেন, এখানে 8K 24 FPS পেয়ে যাবেন। লিমিটেশন আছে কিছু, 1 মিনিটের উপরে করতে পারবেন না এবং ভিডিওটা আপনারা ইচ্ছা করলে জুমও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এখানে ভিডিওর ক্ষেত্রে নর্মালি 4K 3060 অপশন পেয়ে যাবেন, যেখানে জুমের অপশন আছে 0.7 থেকে 6x পর্যন্ত জুম করতে পারবেন। আর এখানে OIS EIS দুইটাই আছে। স্টেবল ছিল ফুটেজগুলো। আর ভিডিওর জুমের ইন আউটও মোটামুটি ঠিক আছে, কারণ সিঙ্গেল সেন্সর, এখানে সুইচিং এর কোনো ব্যাপার নাই, বেশ স্মুথলি কাজ করে। আর ভিডিও কোয়ালিটিও বেশ ভালো লাগছে, কালার কোয়ালিটি ঠিক আছে, আমি ডেলাইটে চেক করছি, মোটামুটি ভালো আউটপুট দিয়ে থাকে। আর এমনি যে নর্মাল পিকচারগুলো সেখানে আউটপুটও খারাপ না, এখানে ডেডিকেটেড হাই রেজুলেশন মুড দেওয়া আছে, যেটার আউটপুট ভালোই আছে, খারাপ না। এমনি যে নর্মাল পিকচারগুলো সেগুলো বেশি ভালো ছিল। 0.7 থেকে এখানে আপনারা 6x পর্যন্ত জুম করতে পারবেন, তবে এখানে ইউজেবল যে আউটপুটটা আমি পাইছি সেটা 3x পর্যন্ত ভালো ছিল। তারপরেও মোটামুটি মানে ভালো রকম পিকচার দিয়ে থাকে। পিকচারের ডাইনামিক রেঞ্জ, হিউম্যানের ফেস কালার, এগুলো সব ভালোভাবে মেনটেন করতে পারে। কালার ব্যালেন্সিং আর HDR এটা কিন্তু বেশ ভালো ছিল। পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা বলবো, এখানে আপনারা পোর্ট্রেটটা নিজেরা সেট করতে পারবেন, এটা ডেডিকেটেড 5 এ সেট করা ছিল, তো সেই ক্ষেত্রে এটা আউটপুট দেখতেই পাচ্ছেন। এজ ডিরেকশন ঠিক আছে এবং হিউম্যান যে ফেসটা সেটাও মোটামুটি ঠিকই রাখছে। একটু ন্যাচারাল টাইপ পিকচার দিয়ে থাকে, স্মুথনেস একটু কম পাবেন এটার মধ্যে, যেটা বেশ ভালো ব্যাপার, অনেকেই পছন্দ করেন জিনিসগুলো। আর এখানে প্রো মোড দেওয়া আছে, সেটা আমি ইউজ করি নাই। তো অনেক অপশন এখানে দেওয়া আছে। ভিডিওর ক্ষেত্রে আপনারা HDR ভিডিও অপশন গুলো পাবেন। HDR ভিডিও আপনাদের আমি বলে দিই, আইফোনে জিনিসটা কাজ করে, সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট গুলো দেখেন সেগুলো হঠাৎ করে যে কন্টেন্ট গুলো আপনার ফিরে আসার পরে পপ টাপ করে ওঠে, ওইটাই হচ্ছে HDR ভিডিও। তো এখানে অপশনটা আছে এবং ভালোভাবে কাজও করে, সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে HDR ভিডিও গুলো দেই নাই, কারণ এখানে দিলে বুঝতে পারবো না, সেজন্য আর দিলাম না। আর সামনের যে পিকচার কোয়ালিটি সেটা মোটামুটি ভালোই পাইছি, কোনো রকম ইস্যু পাই না এরকম। এখানে পোর্ট্রেট মোডের অপশন আছে সামনে, সেটাও চেক করলাম, মোটামুটি আউটপুট ভালোই ছিল, এই ডিরেকশনও ঠিকঠাক আছে। তো পিকচার কোয়ালিটি আগের থেকে ইমপ্রুভ হয়েছে। তো আমার কাছে ব্যাক এবং ফ্রন্টে দুইটাই ভালো লাগছে পিকচার কোয়ালিটি। ফ্রন্টের যে ভিডিওটা, এটা কিন্তু আপনারা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, যেখানে EIS এর সাপোর্টটা পাবেন, মোটামুটি স্টেবল একটা আউটপুট দেয়। আর নর্মালি স্টিল পিকচারের ক্ষেত্রে জুমের অপশন আছে, যেটা আমি কাজে লাগাইনি, খুব একটা ইউজফুল মনে নাই, তবে ওয়াইড অ্যাঙ্গেলটা কাজে লাগে 0.7টা। তো ক্যামেরা 8.7 থেকে বেশ ইমপ্রুভ, মানে বেশ ভালো লাগছে আমার কাছে ক্যামেরার আউটপুট দেখে, আপনারাও হয়তো পছন্দ করবেন। এখানে UI এর ক্ষেত্রে এখানে শার্পের যে UI Aquos UX এটা দেওয়া আছে। আর Android 13 এ চলতেছে, এটা Android 15 পর্যন্ত আপডেট করা যায়, আমি আপডেট করি নাই, সময় স্বল্পতার কারণে। আপনারা আপডেট করতে পারেন, অলরেডি আমি এটার আপডেট করছি। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনও থাকবে, সেটা দেখতে পারেন। তো আপনারা ওইভাবে ইনস্ট্রাকশন ফলো করে আপডেট করতে পারবেন Android 15 পর্যন্ত। তো UI মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের মতো ছিল, যেটা মানে বেশ নর্মালি লাগছে, আমার বেশ ভালোই লাগছে ইউজ করতে গিয়ে, খুব একটা ইস্যু মনে হয় নাই। আর কিছু ব্লোটার দেওয়া আছে, জাপানিজ ব্লোটার, এগুলো আপনারা ডিলিট করতে পারবেন, ধরে ধরে ডিলিট করা যায়। আর এখানে নোটিফিকেশন জনিত কোনো সমস্যা নাই, কারণ এইটা জাপানিজ ভেরিয়েন্টের সেট, চাইনিজ ভেরিয়েন্টের না। তো ফেসবুক, ইউটিউব এগুলো নোটিফিকেশন ঠিক মতো আসে। তো UI মোটামুটি স্টেবলই আছে এবং ম্যানেজমেন্ট ভালো। এখানে র্যাম ম্যানেজমেন্ট দেখলাম, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ধরে রাখতে পারে। আর নেটওয়ার্কের ক্ষেত্রে সেরকম কোনো ইস্যু দেখে নাই। এখানে Wi-Fi 6 পাবেন, এখানে ডুয়েল ব্যান্ড Wi-Fi সাপোর্টও পাইছি। আগেরটাই যে সমস্যাটা ছিল 5 GHz এর সাপোর্ট আপনারা পাইতেন না, এটার মধ্যে কিন্তু 5 GHz এর সাপোর্ট আছে, আমি দেখাই দিলাম। আর এখানে ডাউনলোড আপলোড স্পিড Wi-Fi ঠিক আছে, বেশ ভালো। কলিং কোয়ালিটিও ঠিক আছে, তবে হ্যাঁ রেকর্ডিং এর অপশনটা নাই, কারণ গুগল ডায়ালার ইউজ করা হয়েছে। তো কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো ইস্যু পাবেন না। আর এখানে ব্লুটুথ 5.3 দেওয়া আছে, NFC দেওয়া আছে, তো মোটামুটি ইস্যুর কথা না, আমি কোনো রকম ইস্যু পাই না কানেক্টিভিটি সেকশনে। আর ব্যাটারির ক্ষেত্রে এখানে 5000 mAh এর ব্যাটারি পাবেন, যেটা 27 ওয়াটের চার্জিং সাপোর্ট নেয়, PD 3.0। এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও আছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং এর অপশনও আছে। তো আমি 30 ওয়াটের যে চার্জারটা আছে PD চার্জার, সেটা দিয়ে চার্জ দিছি। টোটাল এটার কি ফুল চার্জ হইতে 1 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মতো লাগছে টোটাল। তো চার্জিং স্পিড একটু স্লো, এটা স্বাভাবিক, এটা 27 ওয়াটের বেশি নিবে না, এর জন্য একটু স্লো। তবে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো ছিল, আপনাকে ফুল ডে ব্যাকআপ দিয়ে দেবে। আমি 5 ঘন্টার উপরে SOT পাইছি, মানে যেটা ইজিলি একদিন দিয়ে দেয়। আর গেমিং করলে এগুলো ব্যাটারি ড্রেন হয়ে পারলো, তো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ
চাপটা একটু কম পাবেন। নর্মালি যদি ইউজ করেন একদিন ইজিলি যাইতে পারে, আমি একদিন পাইছি আর কি। আর অলওয়েজ অন ডিসপ্লে এগুলো সবগুলো ঠিকঠাক আছে, আর অডিওর কোয়ালিটিও বেশ ভালো ছিল। তো কমপ্লেন কোনো কিছু পাইতেছি না, আমি দেখি নাই কমপ্লেন, আমার কাছে এটা মানে কমপ্লেন মনে হয় নাই। তারপরেও কিছু কিছু জিনিস ক্লিয়ার করে দিই। এই সেটটার অনেকেরই কমপ্লেন একটা, মানে এই সেটগুলো মানে R7 যেটা হয়েছে, R7 এইটা এগুলো আসে নাই। তো R7 অনেকেরই ডিসপ্লেতে পিক্সেল ডেট পাওয়া গেছে, অনেকেরই গ্রিন লাইন পড়ছে। আমি জানি 2-4 জন পরিচিত আমার, তাদের গ্রিন লাইন পড়ছে। তো এগুলা আগে সমস্যা ছিল, এখন বর্তমানে কোনো সমস্যা নাই। মানে এই 8 সিরিজে সামনে কেউ বলা যায় না, এগুলা সামনে হইতে পারে, মানে শিওর দিয়ে কেউ বলতে পারবে না। তো মোটামুটি এই ছিল শার্প অ্যাকুয়াস R8 Proর ফুল রিভিউ। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানান, আর নেক্সটে কোন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।